নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি উর্মিমুখরের ষষ্ঠ ভাগ। নৌকা করে সকালে বারাকপুর যাচ্ছি। এই সময়টা আর কখনো ইছামতিতে নৌকা করে যাইনি। বর্ষাকালের যে প্রকৃতি এখন আরও সবুজ, সত্যি আরও সবুজ। গাছে গাছে নতুন শোভা। চারিদিকে পাখি ডাকছে পিরিং পিরিং, কোকিল ডাকছে। ঠ্যাং উঁচু করে বকগুলি শ্যাওলার দামে বসে আছে। শিমুল গাছগুলোর রূপ কি অদ্ভুত। শিমুল, সাঁড়া আর বাবলা গাছে নদীর শোভা বাড়িয়েছে। আমি বসে কাগজ দেখছি মেয়েদের। প্রায় সব পাশ করিয়ে দিচ্ছি। মেয়েদের ফেল করাতে মন সরে না। আর রেনুর কথা ভাবছি। কাল খুদু বলেছিল বিকেলে, আপনার সঙ্গে কথা বলে যেমন অদ্ভুত আনন্দ পাই, এমন আর কারোর সঙ্গে কথা বলে পাইনি। সেই কথা ভাবছি। খুদু কাল যেতে বলে দিয়েছে, কিন্তু আজ রাত্রেই আমি যাব চলে। সুতরাং কাল কি করে তার সঙ্গে আর দেখা করব? এ কদিনই কি অদ্ভুত আনন্দে কাটছে। আমাদের ঘাটে গিয়ে নৌকো লাগলো। এবার বন জঙ্গল কেটে দেশের শোভা অনেকটা নষ্ট করে ফেলেছে। দুপুর হয়ে গিয়েছিল। আমি কুঠির মাঠের দিকে একটু বেড়াতে গেলুম পুটি দিদিদের বাড়ি ব্যাগ রেখেই। বাঁশবনে পাতা পুড়িয়েছে। চারিদিক যেন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। স্নান করতে গেলুম ঘাটে। সেই বননিমের ঝাড় দাঁড়িয়ে আছে। খুকু আর আমি সেই ঘাটে নাইতে আসতুম। খুকু ওর তলায় দাঁড়িয়ে থাকত। মনে হলো যেন কতকাল হয়ে গেল। খেয়ে বিশ্রাম করে চড়কতলায় গেলুম। উমা এসেছে অনেক দিন পরে। তার সঙ্গে দেখা করতে গেলুম। মণিকুন্তলার পত্রখানা ও আবার দেখলে। চড়কতলায় এসে কত যুগ পরে কাদামাটি দেখি। সোনা, নলিনীদির মেয়ে, তাকেও দেখলুম কতকাল পরে। পাগলা জেলে সন্ন্যাসী সেজেছে। ওকে কত ছোট দেখেছি। অজয় মণ্ডল খুব বুড়ো হয়ে গিয়েছে। সে জিজ্ঞেস করলে আমার বাড়ির কথা, আমার ভাই কেমন আছে। চালতেপোতার বাঁধ দিয়ে যেতে যেতে এখন এই অংশটা লিখছি। কি অপূর্ব গাছপালার শোভা বারাকপুরের পুলে, আর এই চালতেপোতার পুলে। নদীর জলের ও হাকড়া বনের এই যে সুগন্ধ, এটা আমাদের ইছামতির নিজস্ব। এবার গুড ফ্রাইডের ছুটিটা সর্বরকমে বড় আনন্দেই কাটল। এত আনন্দ জীবনে অনেক দিনই পাইনি। রোদ রাঙা হয়ে আসছে। ডাইনে চালকির পথের ধারে কচি পাতা ওঠা শিমুল গাছটায় চাইলে চোখ যেন আর ফেরানো যায় না। যখন এসব দৃশ্য দেখি তখন অনর্থক অর্থব্যয় করে দেশভ্রমণ করতে প্রবৃত্তি হয় না। এর চেয়ে ভালো কোনো দেশ আছে? এত বিচিত্র বনশোভা কি ট্রপিক্যাল আফ্রিকার? একটা পাপড়ি ফাটা শিমুল গাছের কি শোভা হয়েছে। পাপড়ি ফেটে তুলো বেরিয়ে আছে আঁকাবাঁকা গাছের ডালে ডালে। নদীর জলে মাঝে মাঝে কচ্ছপ ভেসে উঠে মুখ বার করে ভূষ শব্দে নিঃশ্বাস নিচ্ছে। আজ অনেক দিন পরে জালিপাড়ার সেই বায়স্কোপওয়ালা সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। দু চারজন আছে বাল্যজীবনের আলাপি। তাদের সঙ্গে যখন পথে ঘাটে এইভাবে হঠাৎ দেখা হয়ে যায় তখন বড়ই আনন্দ হয়। একজন আমাদের আর্চারদা, একজন হচ্ছে চালকির শশীবাবুর বাড়ি থেকে ফিরে যাচ্ছিল মোল্লাহাটিতে আম কিনতে সেই যে ছোকরা, যাকে আমি ও ছোটো মামা আমাদের বাড়ি ডেকে নিয়ে গিয়ে খাইয়েছিলুম। আর একজন হচ্ছে পেরুর কনসাল ডন মটায়াস্কি, যাকে পায়েস খাইয়েছিলুম বনগাঁয়ের বাসা থেকে তৈরি করে। এই বছরটাতে কি যোগ আছে জানি নে, যত সব পুরনো বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গেল আবার। যেমন ধরি মণিকুন্তলাদের সঙ্গে এই বছরই বিশেষ করে আবার যোগ পুনঃস্থাপিত হয়েছে রাজপুরের অন্নপূর্ণাদের সঙ্গে, রমাপ্রসন্নদের সঙ্গে, সুরেনদের সঙ্গে। মিনুও সেদিন আমার কথা গ্রামে এসে বলেছিল বুড়োর কাছে। বুড়ো বললে সেদিন রাত্রে ট্রেনে বনগাঁ থেকে আসবার সময়। এই বছরেই কতকাল পরে দেখা হয়ে গেল রাজলক্ষ্মীর সঙ্গে,
সেদিন রানাঘাট স্টেশনে। আর্চারদার সঙ্গে রানাঘাট মেডিকেল মিশনে চড়কের দিন দেখা হলো। উমার সঙ্গেও বারাকপুরে 25-26 বছর পরে। এই বছরেই ডাক্তার পিসি রায়দের আড্ডায় আবার যাচ্ছি, 1914 সালের ছাত্রজীবনের মতো। এই বছরেই বনগাঁয় মিনুদের বাসায় গিয়ে রোজ গান শুনি, যেখানে 1918 সালের পর আর কোনোদিন পদার্পণ করিনি। আবার এই গত গ্রীষ্মাবসানেই বাগানগাঁয়ে রাখালি পিসিমার বাড়ি গিয়েছিলুম 13 বছর পরে। এই বছরেই সেদিন কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের সেই ডিসপেন্সারি ঘরটাতে গিয়ে গিরিজাপ্রসন্ন বাবুর সঙ্গে কথা বলে এলুম, যেখানে আমার 9 বছর বয়সের শৈশবে শেষবার গিয়েছিলুম। এই সবের চেয়েও বড় ও আমার কাছে সকলের চেয়ে মধুর। এই বছরেই সেদিন শনিবার গিয়ে পানিতরের সেই ওপরের ঘরটাতে রাত্রিযাপন করলুম বহুকাল পরে। আমার বিয়ের পরে এ ঘরটাতে আমি ও গৌরী থাকতুম। ওদের সঙ্গেও আবার একটা যোগ স্থাপিত হয়েছে এই বছরেই। জীবনে কখনো যে আবার যাব তার আশা ছিল না। শ্বশুরবাড়িতে ওদের বাড়িটার পিছনে কি আছে জানতুম না, তা এবার জেনেছি। বহুকাল পরে মুরাতিপুরের মামার বাড়ির ওপরের ও নিচের ঘরে এবার দোলের সময় আবার রাত্রি কাটিয়ে এসেছি। আন্নির সঙ্গে দেখা হয়েছে এবছরে, দিদির সঙ্গে দেখা হয়েছে তাও এবছরে। অপূর্ব 1342 সাল কেটে গেল আমার পক্ষে। পুরনো বন্ধুদের হারাতে চাইনে, বড় কষ্ট হয়। যে যেখানে আছে, যাদের কতভাবে কত রূপে পেয়েছি, সব ভালো থাকুক। মাঝে মাঝে তাদের যেন দেখা পাই। ওহ, সেই বায়োস্কোপওয়ালা সাহেবের সঙ্গে দেখা হয়ে কি আনন্দই পেয়েছিলুম আজ বিকেলে। ভালো কথা, লিখতে ভুল হয়ে গিয়েছে। এই কালই বিকেলে ভাগলপুরের যতীনবাবুর মেয়ে সত্যপ্রিয়ার সংবাদ পেয়েছি। কেবল 2টি কষ্ট মনে রয়েছে। উষার সঙ্গে দেখা হয়নি বহুকাল। ভাবছি গরমের ছুটিতে কি পুজোর ছুটিতে একবার এলাহাবাদে যাব। আবার একদিন রাজপুরের বিন্দুদের শ্বশুর বাড়িতে গেলুম রাধানাথ মল্লিকের লেনে। বিন্দু বড় ভালো মেয়ে, ভারী আদর যত্ন করলে। একে ছোট অবস্থায় দেখেছিলুম, আবার দেখলুম এই বছরই প্রথম। আবার বড় মামার ছেলে গুলুকে আজ 8 বছর পরে এই বছরই দেখলুম। কত বছর পরে কুসুমের সঙ্গেও দেখা হয় গত 15ই মে। রেনুদের বাড়ি আর একদিন গিয়েছিলুম। ওরা ছেলে মানুষ, ভূতের গল্প শুনে খুব খুশি। আমায় আবার একটা লেমন জুসের কৌটো উপহার দিলে রেনু। বললে, আপনি আমাদের মতো ছেলে মানুষ, তাই এটা দিলাম আপনাকে। ওরা কাল রবিবারে চাটগাঁয়ে চলে গেল। আমি সকালে তুলে দিতে গেছলুম। ওরা ঠিকানা দিয়ে চিঠি দিতে বললে। রেনুর তো কথাই নেই। সে যেতনকে বললে, আপনাকে ধন্যবাদ যে আপনি এর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। রেনুর পত্র পেয়েছি। সে গিয়েই পত্র লিখেছে, আর তাতে লিখেছে, আসুন শিগগির একবার চাটগাঁয়ে। আমি আর একদিন রাজপুরে গিয়েছিলাম। যদুনাথ ও খুকি বলছিল রেনু আর একদিন ওখানে গিয়েছিল বেড়াতে। সেদিন আমি ছিলাম না, তাই শুধুই আমার নাম করেছে। ওইখানে বাবা শুয়েছিলেন, এখানে বসে বাবার সঙ্গে কত গল্প করেছিলুম, শুধু এই সব কথাই হয়েছে। সেদিন রাজপুর থেকে ফিরবার পথে জ্যোৎস্নালোকিত প্ল্যাটফর্মে বসে বসে কেবল এই সব ভেবেছি। আজ একটি অদ্ভুত তালজাতীয় গাছের কথা পড়লুম। নাম মাইক্রোজেমিনার পাম। অস্ট্রেলিয়ার ট্যাম্বোরিন মাউন্টেনে বিস্তর রয়েছে। এই গাছ নাকি বহুকাল বাঁচে। সেখানে 15,000 বছর একটা গাছ বেঁচেছিল। সেটা 200 ফুট উঁচু হয়। প্রফেসর চেম্বারলিন সেখানে এত উঁচু গাছ দেখে খুব উৎসাহিত হয়ে গিয়েছিলেন। 15,000 বছর বয়সী প্রাচীন গাছটা কে সেদিন কেটে ফেলে দিয়েছে, তাই নিয়ে অস্ট্রেলিয়াতে হৈ হৈ পড়ে গিয়েছে। ব্রিসবেনের টেলিগ্রামে প্রকাশ, রয়টার 8ই মে 1935। অমৃতবাজার পত্রিকাতে পড়লুম, বাকি গাছ যা সব আছে তার মধ্যে একটার বয়স 11,000 বছর, বাকিগুলি 3-4 হাজার বছরের শিশু। কাল স্কুলের ছুটি হবে।
আজ ছেলেরা খুব খাওয়ালে। আমি নানা জায়গায় ঘুরে টরুকে সঙ্গে নিয়ে রমাপ্রসন্নদের বাড়ি গেলুম। কুসুমের সন্ধান করে তার ঠিকানা পেলুম। টরুকে সঙ্গে নিয়ে ৩৩ বছর পরে গিয়ে কুসুমের সঙ্গে দেখা করলুম। আমার ৯ বছর বয়সে কুসুম আমায় কত গল্প বলতো। এখন তার বয়স ৬০-এর কম নয়। গরিব, লোকের বাড়ির ঝি। সে চেহারাই আর নেই। ওর সে চেহারা আমার মনে আছে। মানুষের চেহারার কি ভয়ানক পরিবর্তন হয়। তপুর সঙ্গে সেদিন দেখা হয়েছে, আজ দিন ৩ আগে। তাকে দেখেছিলুম ৬ বছরের ছেলে, এখন তার বয়স ১৩-১৪ বছর। এই বছরটিতে পুরনো আলাপি লোকের সঙ্গে দেখা হচ্ছে। আজ এবছর গ্রীষ্মের ছুটির প্রথম দিন এখানকার। বাড়িতে কেউ নেই, পাড়া নির্জন। একমাত্র পাঁচি ও নদিদি আছে। বকুলতলায় দুপুরে অনেকক্ষণ বসে ভালিয়া গল্পটি পড়ছিলুম। একটা দাঁড়ার সাপ সুপুদের নারকেল গাছটাতে উঠে পাখির বাসায় পাখির ছানা খুঁজছে, আর পাখিগুলো তাকে ঠুকরে কি বিরক্তই করছে। গঙ্গাহরি, তুলসী, হাজু সবাই আমার কাছে এলো। দুপুরের পর একটু ঘুমিয়েছি। নির্জন মেঘমেদুর অপরাহ্ন। বাঁশবনের দিকে গরু চড়ছে। মেজ খুড়িমার বাড়ির দিক থেকে মেজ খুড়িমার গলার সুর পাওয়া যাচ্ছে। বাবার একটা শ্লোকের খানিকটা মনে এলো ঘুমের ঘোরে। এত স্পষ্ট মনে এলো যেন বাবার সঙ্গে বসে আমি কবিতা আবৃত্তি করছি বাল্যদিনের মতো। কথাটি এই, নিচই স্বাভিরুচি। এই টুকরোটুকু যেন উদ্ভট শ্লোকে ছেলেবেলায় পড়েছিলুম। আমাদের ভিটের পিছনের বাঁশবাগানে গেলুম বেড়াতে ও আম গাছের ফল গুনতে। ওখান থেকে বেলেডাঙার মাঠ। কুঠির মাঠের বাড়ির দুধারে বন কেটে উড়িয়ে দিয়েছে। সেই লতাবিতান, সেই ঝোপঝাপ এবার কোথায় উড়ে গিয়েছে। দেশময়ই দেখছি এই অবজ্ঞা। বেলেডাঙার পথের ধারে একটা কামারের দোকানে ১০-১২ জন লোক বসে আছে। তার মধ্যে ৮২ বছরের সেই হরিমতিও বসে আছে। বহু বছর আগের মোল্লাহাটি কুঠির সাহেবদের গল্প সে করলে। পুলের ওপারে গিয়ে দাঁড়ালুম। এক ফকির সেখানে গোয়ালপাড়ায় একটা মেয়ের সঙ্গে বসে গল্প করছে। আমায় আবার সে ভক্তি করে একটা বিড়ি খাওয়ালে। আমি তাকে একটা পয়সা দিলাম। হরিমতি এসে বললে, বাবু, দুঃখের কথা বলবো কি, আমার ছেলেটা বলে তোমাকে আর ভাত দেব না। ৮২ বছর বয়স আমার, কোথায় এখন যাই আমি এই বৃদ্ধ বয়সে। সন্ধ্যাবেলা নদীর সঙ্গে রেনুর গল্প করি। রাত্রে এখন ঢোল বাজছে। জিতেন কামারের বাড়ি নাকি মনসার ভাসান হচ্ছে। একবার ভাবছি যাই, কিন্তু বাড়িতে আমি একা, তার ওপর আজ অমাবস্যার রাত। জিনিসটা পত্রটা আছে, ফেলে রেখে ভরসা করে যেতে পারছি নে। রোয়াকে বসে লিখছি ভারী আরামে। বকুল গাছে, কুল গাছে কত কি পাখি ডাকছে। বিল্ল পুষ্পের মধুর গন্ধ ভেসে আসছে বাতাসে। দুটো বিড়ালছানা আমার মাদুরের উপর লাফিয়ে লাফিয়ে খেলা করছে। সামনের রাস্তা দিয়ে ছেলেরা আম পাড়তে যাচ্ছে, জেলেরা মাছ নিয়ে যাচ্ছে। একবার পটল যাচ্ছিল। আমি ডেকে বললুম, ও পটল, উমা চলে গিয়েছে? পটল বড় লাজুক মেয়ে। পেয়ারাতলা পর্যন্ত এসে নিচু মুখে দাঁড়িয়ে বললে, দিদি, ২৭শে জ্যৈষ্ঠ চলে গিয়েছে দাদা। ছেলেবেলার সেই বুড়ো আকন্দ গাছটায় থলো থলো ফুল ফুটেছে। পাখির ডাক আর পুষ্পের সুবাসে স্থানটা মাতিয়ে রেখেছে। বিকেলে হাটে গেলাম। এবছর গ্রীষ্মের ছুটির প্রথম হাট। পথেই আফজলের সঙ্গে দেখা। সে হাটে পটল বেচতে যাচ্ছে। তেঁতুলতলার স্কুলের ভিটে দেখিয়ে বললে, দা ঠাকুর, এখানে মোরা পড়েছি, কত আনন্দই করেছি এখানে, মনে আছে? তা আছে। তেঁতুলতলার স্কুলের কথায় হাঁড়ি বেচা মাস্টারের কথা উঠল, আর কে কে আমাদের সঙ্গে পড়তো সে কথাও উঠল। অনেক দিন পরে গোপালনগরের হাটে গিয়েছি। সেই আশ্বিন মাসের পুজোর ছুটির পর আর আসিনি। সবাই ডাকে, সবাই বসতে বলে। মহেন্দ্র শ্যাকরার দোকান থেকে আরম্ভ করে সবজির গোলা পর্যন্ত। হাটে কত ঘরামি ও চাষি জিজ্ঞাসা করে
কবে এলেন বাবু? ওদের সকলকে যে কত ভালোবাসি, ওদের ওই সরল আত্মীয়তাটুকু, ওদের মুখের মিষ্টি আলাপ। যুগল বৈষ্ণব এসে আমার ছেলেবেলার গল্প করলে, আশু ঠাকুর এসে আমায় অনুযোগ করতে বসল আমি বিয়ে করছি না কেন এই বলে। ব্রজেন মাস্টার নতুন লাইব্রেরি দেখতে নিয়ে গেল। মনু রায় তার বিড়ির দোকানে ডেকে নিয়ে বসিয়ে বিড়ি খাওয়ালে। যুগলময়রা নতুন তৈরি দোকানে বসিয়ে তামাক সেজে দিলে। এদের যত্ন, আত্মীয়তার ঋণ কখনো শুধতে পারব না। গৌরকলুর দোকানে চা কিনতে গেলুম। সে আর আমায় কিছুতেই ছাড়তে চায় না। সেও আমার এক সহপাঠী। ওই তেঁতুলতলার স্কুলে 1310-11 সালে তার সঙ্গেও পড়েছি। সে সেই কথা ওঠালে। আবার একবার হিসেব হলো কে কে আমাদের সঙ্গে পড়ত। 1 বছর পরে দেশে যখন আসি সবাই আমায় পেয়ে আবার সেই পুরনো কথাগুলো ঝালিয়ে নেয়। এ বছরটা কলকাতায় বড় কর্মব্যস্ত জীবন কাটিয়েছি। এই একটাই মাস এদের সরল সাহচর্য, সুপ্রচুর গাছপালার সান্নিধ্য, নদী, মাঠ, বনের রূপবিলাস আমার সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদ জুড়িয়ে দেয়। গত 1.5 মাস রোজ রাত 3:30 সময় উঠে ইলেকট্রিক লাইট জ্বেলে খাতা দেখতে বসেছি। সেই কাজ শুরু করেছি আর রাত 12টা পর্যন্ত চলেছে নানা কাজ, চাকরি, লেখা, পার্টি, টাকার তাগাদা, বক্তৃতা করা ও শোনা, বন্ধুবান্ধবদের বাড়ি দেখা করতে যাওয়া, আমার এখানে যারা আসেন তাদের সঙ্গে কথাবার্তা সমানে চলেছে। এদিকে শুয়েছি রাত 12:30, আবার ওদিকে উঠেছি রাত 3:30-তে। এখানে এসে বেঁচেছি একটু মন ছড়িয়ে বিশ্রাম করে। হাট থেকে এসে নদীর ধারের মাঠে বেড়াতে গিয়ে এই কথাই ভাবছিলুম। ঝিরঝির করছে হাওয়া, সোদালি ফুল ফুটেছে নদীর ধারে, কোকিল ডাকছে, বেলা পড়ে গিয়েছে একেবারে। কি সুন্দর যে লাগছিল, আর উঠতে ইচ্ছে যায় না নদীর ধার থেকে। কি অদ্ভুত শান্তি। এখন বসে লিখছি, অনেক রাত হয়েছে। বাঁশ জঙ্গলের মাথায় বিশাল বৃষ্টিক রাশি অর্ধেক আকাশ জুড়ে জ্বলজ্বল করছে। অনেক দূরে একটা কি পাখি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একঘেয়ে কুস্বর করে ডাকছে। নায়েব বাড়ির দিকে একপাল কুকুর অকারণে ঘেউ ঘেউ করছে। আজ সকালে গোয়ারি কৃষ্ণনগর গেলুম সকালের গাড়িতে। অনেক জায়গা গেলুম, কারণ বাবার সঙ্গে সেই ছেলেবেলায় একবার গিয়েছিলুম আজ 27 বছর আগে। আবার সেই রাজবাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে মনে হলো জীবনের যেসব স্মরণীয় ঘটনা ঘটেছে এর পরে। সেই ব্রাহ্ম সমাজ, সেই এভি স্কুল, সেই লীলা দিদিদের বাড়ি। লীলাদির সঙ্গে দেখা হলো না। বিকেলে আজ সৈমাদের বাড়ি বেড়াতে গেলাম। বিনাকে দেখলুম অনেক দিন পরে। সে এত মোটা হয়েছে যে তাকে আর চিনতে পারা যায় না। তার 2 সতীনঝিও এসেছে, ছেলে মানুষ, কিন্তু একজন আবার ওদের মধ্যে বিধবা। আমাদের দেশে বিধবা হবার যে কি কষ্ট তা অন্নপূর্ণার মুখে ধীরেনের খুড়তুতো বোনের গল্প শুনে বুঝতে পারি। তারপর গেলুম কুঠির মাঠে বেড়াতে। যেতে যেতে দেখি নদীর ধারে মাধবপুরের চরের গাছপালার গায়ে মেঘে চাপা হলদে রোদ পড়েছে। তার নিছক সৌন্দর্য আমায় মুগ্ধ অভিভূত করলে। বেলা 6:30 হবে, সন্ধ্যার দেরি নেই। সেই শান্ত গ্রীষ্মের অপরাহ্নে উষ্ণমণ্ডলের বন প্রকৃতি, সূর্য, আকাশ, নদী, মাঠ, তার সমস্ত ইন্দ্রজাল, সমস্ত রূপ বিভব আমার চোখের সামনে মেলে ধরেছে। শুধু শিমুল গাছের ডালগুলোর আঁকাবাঁকা সৌন্দর্যময় রূপ, মেঘপর্বতের পাশ দিয়ে বলাকা শাড়ির ভেসে যাওয়া, শুধুই বনফুলের দেবলোকের দুলুনি আর বন্য পাখির গান কতবার দেখেছি, আজ 32 বছর ধরে দেখে আসছি। কিন্তু এরা কখনো পুরনো হলো না আমার কাছে, কখনো যেন হয়ও না এই প্রার্থনা করি, এদের আসন যেন মৃত্যুঞ্জয় হয় আমার জীবনে। অতি ভয়ানক দুর্যোগ, ভয়ানক বর্ষা আজ কদিন চলেছে এমন।
খানাডোবা সব ভর্তি, জলে থই থই করছে। এমন ভয়ানক বর্ষা জ্যৈষ্ঠী মাসে দেখেছিলুম কেবল সেইবার, যেবার কলকাতা থেকে আবার ফিরে এলুম বেলাদের তত্ত্ব নিয়ে, যেবার খুকুর সঙ্গে প্রথম আলাপ হয় 1932 সালে। তারপর কত পরিবর্তনই না হয়ে গেল জীবনে। 1932 সালের সেই সময়ের এবং 1936 সালের এই আমিতে বহু তফাত হয়ে গিয়েছে। বিলবিলের ডোবাতে ব্যাঙ ডাকছে। বুধো কেতো এরা এই ভয়ানক দুর্যোগ অগ্রাহ্য করে ভিজতে ভিজতে আম কুড়িয়ে যাচ্ছে। সাবি ওদের বাড়ি থেকে বিড়ি নিয়ে এলো আমার জন্যে, কারণ ওবেলা ওর ভাইকে বলেছিলুম এনে দিতে। মনোর মা আবার 2টো কলমের আম এনেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে। আমি পাঁচির বাড়ি গেলুম মাংসের ভাগ নিতে, কারণ ওখানে পাঁঠা কাটা হয়েছে সকালে। পাঁচি চা করে দিলে। শম্ভুর অসুখের জন্যে অনেক দুঃখ করলে। সবাই ওকে ঘৃণা করে আমাদের গাঁয়ে, কিন্তু আমি দেখি ও ঘৃণার পাত্রী নয়, অনুকম্পার পাত্রী। বৃদ্ধ স্বামীর সঙ্গে ওর বিয়ে হয়েছিল, তখন ওর বয়স ছিল মোটে 13 বছর। কী বা বুঝতো বিয়ের। সে স্বামী মারা গেল, তখন ওর বয়স বছর 15। ওদের এই গরিব সংসার, ভাইগুলো অপদার্থ, কেউ 1 পয়সা রোজগার করে না। ভাইয়ের ছেলেমেয়েগুলো একবেলা খায়, একবেলা খায় না। ওদের এই দুঃখ ঘোচাতে ও এই কাজ করছে কি না তাই বা কে জানে। কারণ হরিপদ দাদার টাকা আছে সবাই জানে। ও আজ কাঁদতে কাঁদতে সে কথার কিছু আভাস দিলে। এই ব্যাপারের পর ওর সঙ্গে এই প্রথম আমি দেখা করলাম। যতটা খারাপ লোকে ওকে মনে করে আমি ততটা ভাবতে পারলাম না। তবে একটা কথা ঠিকই যে সমাজের পক্ষে এই আদর্শটা বড় খারাপ। গ্রামের বাইরে গিয়ে যা খুশি করো বাবু, গ্রামের মধ্যে কেন? গৃহধর্মের আদর্শ ক্ষুণ্ণ করে লাভ কি? আবার সজোরে বৃষ্টি এলো। তারপর বেলা 5টা থেকে কি ভীষণ ঝড় উপস্থিত হলো। গাছপালায় বেঁধে ক্রমবর্ধমান ঝটিকার সে কি ভীষণ শব্দ। আমি ভাবলাম যেরকম কাণ্ড একটা সাইক্লোন না হয়ে আর যায় না। গতিক সেই রকমই দেখতে লাগলো বটে। সন্ধ্যার আগে এমন ভয়ানক বাড়ল যে আমি আর ঘরে থাকতে না পেরে বাঁশবাগানের পথ দিয়ে বেরিয়ে পড়লুম নদীর দিকে। দেখব ঝড়ের দৃশ্যটা। আমাদের বাড়ি যেতে বড় একটা বাঁশ পড়েছে। পাড়ার শ্যামাচরণ দাদাদের বাগানেও বড় বাঁশ পড়েছে। গাছপালা, বাঁশবনের ঝাড়ের কি শব্দ, আর সে কি দৃশ্য! প্রত্যেক গাছতলায় আম পড়ে তলা বিছিয়ে আছে ঠিক যেন পিটুলি ফলের মতো। কিন্তু সন্ধ্যার অন্ধকারে আর এই ভয়ানক দুর্যোগ মাথায় জনপ্রাণী বাড়ির বার হয়নি। আমি যা পারলাম কুড়িয়ে নিলাম, কিন্তু কোনো পাত্র সঙ্গে আনিনি। আম রাখি কিসে? মাঠের মধ্যে নদীর ধারে গিয়ে আর অগ্রসর হতে পারিনে। যেদিকে যাব সেদিক থেকেই ঝড় উড়িয়ে আনছে বৃষ্টির ধারা, ঠিক যেন বন্দুকের ছড়ার বেগে। ধোঁয়ার মতো বৃষ্টির ঢেউ উড়ে চলেছে। গাছপালা মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়ছে। ঝড়ের শব্দে কান পাতা যায় না। সে দৃশ্য আমাকে মুগ্ধ ও বিস্মিত করল। অনেকদিন প্রকৃতির এ রূপ দেখিনি, কেবল শান্ত সুন্দর রূপই দেখে আসছি। তারপর মনে হলো আমিই বা কম কি, এই ঝড়ের বেগ আমার নিজের মধ্যে আছে। আমি একদিন উড়ে যাব মুক্তপক্ষে ওই বিদ্যুৎগর্ভ মেঘপুঞ্জের পাশ দিয়ে, ওই বিষম ঝটিকা ঝঞ্ঝাকে তুচ্ছ করে ওদের চেয়েও বহু গুণ বেগে। আমি সামান্য হয়ে আছি, তাই সামান্য। এই কথাটা যখন ভাবি তখন আমার মধ্যে যেন কেমন একটা নতুন শক্তির আবির্ভাব হয়। সেই শক্তি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, সেদিন সেখানেই শেষ। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 3য় দিনলিপি উর্মিমুখরের 6ষ্ঠ ভাগ আজকের মতো এখানেই শেষ হলো। বন্ধুদের উর্মিমুখরের 7ম ভাগের জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।